এই বাঘ বাঘ এইভাবে একটা ট্যুর হতে পারে না। মানুষের ইমোশন নিয়ে এইভাবে ছেলেখেলা করাটা উচিত। তখন তাকে দেখি না বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে। মানে একদিনে 2-3 জন মারা গেছে নিয়ে গেছে হ্যাঁ আছে আছে না, একদিনে 3 জন। 2 রাত 3 দিনের প্রোগ্রাম, পুরোটাই ইলিশের। ওই জন্যই ইলিশ উৎসব। আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাঞ্চ। এই গাছের নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয়েছে সুন্দরবন। কি সুন্দর দেখতে লাগছে। ও রামধনুটা দেখেছেন? পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য, আর তার মধ্যে লুকিয়ে আছেন দক্ষিণ রায়। অবাক হবেন না, সুন্দরবনের সাধারণ মানুষ রয়্যাল বেঙ্গল টাইগারকে এই নামেই ডাকেন। ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এক টুকরো শান্তির খোঁজে এইবার আমি পাড়ি দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে সুন্দরবনে শুরু হয় ইলিশ উৎসব। আমার এই 3 দিন 2 রাতের সুন্দরবন ভ্রমণের প্যাকেজে ছিল সারা দিনব্যাপী নৌকা ভ্রমণ, প্রচুর ইলিশ আর ম্যানগ্রোভের বনাঞ্চল ঘুরে ঘুরে বাঘমামার একবার দর্শনের অবকাশ। তার সাথে ছিল ইউনিভার্সাল ট্রাভেলসের বিশেষ কিছু সংযোজন আর স্থানীয় আদিবাসী নৃত্য। বন্ধুরা, সুন্দরবনের ট্রাভেল ভিডিও আপনারা ইউটিউবে হয়তো অনেক দেখেছেন, কিন্তু পাখির চোখে সুন্দরবনের স্বর্গীয় দৃশ্য দেখতে হলে কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না। আমি আজ অব্দি বহু জায়গায় ড্রোন শট নিয়েছি, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আকাশ থেকে সুন্দরবনকে দেখে কোথাও যেন আমি নিজেও একটু হতবাক হয়ে গিয়েছিলাম। সুন্দরবন উপর থেকে সত্যিই সুন্দরী। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমার আজকের সুন্দরবন ভ্রমণের গল্প। হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ 14 জুলাই 2023 একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। দেখো, আমার চ্যানেল মিসিং গেছে, তোমাদের সবাইকে সবার আগে স্বাগত জানিয়ে নিই। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনের একদম সামনে, এবং আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। তো সুন্দরবন তোমরা কিভাবে যাবে, সেখানে গিয়ে তোমাদের কি কি করার আছে, এবং কোন কোন জায়গা তোমরা ঘুরতে পারবে, প্রাকৃতিক দৃশ্য তোমরা কতটা দেখতে পাবে, সব তোমরা জানতে পারবে এই ব্লগে। কীভাবে বুক করবে, কীভাবে যাবে, কীভাবে কন্ট্যাক্ট করবে, সমস্ত ডিটেলস এই ব্লগে দেওয়া থাকবে। রানাঘাট থেকে কালকে রাতেই আমি চলে এসেছিলাম কলকাতা। আমাদের সবার আগে যেতে হবে শিয়ালদা সাউথ ডিভিশন। শিয়ালদা সাউথ ডিভিশন থেকে 7:45 ক্যানিং লোকাল ধরবো, তারপরে ক্যানিং পৌঁছাবো। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে বাংলায় আবার বানানো এই নতুন এপিসোডটা তোমাদের কেমন লাগলো। এই ব্লগে বন্ধুরা আমার সাথে রয়েছে তোমাদের খুব চেনা একটা মুখ। হ্যালো, সেই আমাদের কোথায় একটা মিলিকতুম। তারপরে আবার প্রায় 1 বছর পরে, অলমোস্ট 1 বছর পরে। ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম দ্য ইউনিফাইড অ্যানিমেশ, আর ফেসবুক পেজে ভাই খুব ভাইরাল, খুব দারুণ দারুণ কন্টেন্ট বানায়। ঘন্টাখানেক সঙ্গে চুমন, বেশ ভালো লাগে। তো 16 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে আমাদের ক্যানিং লোকাল ছাড়বে। আমার সাথে এই ব্লগে কিন্তু রয়েছে সৌগত, ওর চ্যানেলের নাম ল্যাথকোর বাঙালি। ওর চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে, ট্রাভেল ব্লগ বানাচ্ছে, খুব ভালো বানাচ্ছে। তোমরা একবার ওর ব্লগগুলো একটু দেখো, আর যদি ভালো লাগে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। মোটামুটি 7:45 বাজে, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। পৌঁছে গেলাম ক্যানিং। এবার যদি আমি কিছু না খাই তাহলে লাইন খেয়ে নেবো। অনেকক্ষণ আগে খেয়ে নিতাম, আরপিএ বকাবকি করবে, তাই লাইনগুলো রেখে দিয়েছি, এখনো খাইনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের রিজার্ভেশন কাউন্টারের সামনে। আমাদের ইউনিভার্সাল ট্রাভেলসের মিঠুদা এখানে এসে আমাদের জন্য অলরেডি অপেক্ষা করছিল। তো এই হচ্ছে দাদা। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘোষপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং এখানে যে লাইন দিয়ে দাঁড়ানো অটোগুলো দেখছেন, এই অটোগুলো চড়ে আমরা এগিয়ে যাব সোনাখালি ফেরিঘাটের দিকে। এই অটোগুলো সব যারা আপনাদের ট্রাভেল এজেন্ট আছে তারাই অর্গানাইজ করে দেবে, আপনাদের আলাদা করে কোনো হেডেক নিতে হবে না। এক একটা অটোতে 6 জন করে প্যাসেঞ্জার যাচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। মোটামুটি 40 মিনিট মতন সময় লাগলো ক্যানিং স্টেশন থেকে এই সোনাখালি ঘাট পৌঁছাতে। তো বন্ধুরা, এইটা হচ্ছে সোনাখালি ঘাট, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পরস্পর প্রচুর বোট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং প্রচুর মানুষ তার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এক একটা করে বোট এইভাবে লাগবে, এবং সেখানে তার যে নির্দিষ্ট ট্যুরিস্ট আছে সেই বোটের, তারা সেই বোটে উঠে যাবে। তারপর সেই বোট রওনা হবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে ওয়েদারটা বেশ খারাপ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়েছে, জানি না আগে ওয়েদার আরও খারাপ হতে পারে। তো ফাইনালি আমাদের বোট এসে গেছে এমভি পরশমণি। তো গাইজ, ফাইনালি আমাদের বোট এমভি পরশমণিতে উঠে আমরা বসে গেছি। দেখো, এই বৃষ্টির মধ্যে পুরো নৌকার ডেক
শুধু আমাদের নৌকা না, সবকটা নৌকার ডেক প্রচণ্ড পিছল হয়েছিল, সেই কারণে অনেকেই কিন্তু পড়ে গেছে। বাট এর জন্য নৌকার কোনো লোকের কোনো দায় নয়, কারণ বৃষ্টির উপর তো কারোর কন্ট্রোল নেই। কিন্তু আমি যেটা বুঝলাম যে একটা সরু পাটার উপর দিয়ে যে একটা নৌকায় ওঠার যে পদ্ধতি এরা ফলো করছে, এটা কিন্তু ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার। কারণ অনেকে এখানে বয়স্ক মানুষ আছেন, অনেক বাচ্চা আছে। তো এই জায়গাটাকে যদি একটা কোনো কংক্রিট চিন্তাভাবনা করা হয়, কোনো কংক্রিট জেটি একটা করা হয়, সেটা কিন্তু অনেক বেটার হবে। আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটা এই ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেহেতু সুন্দরবনে প্রতি বছর প্রচুর লোক ঘুরতে আসেন এবং এই জেটিটা প্রচুর ইউজ হয়, সোনাখালি জেটি, এখানে একটা পার্মানেন্ট জেটি যেন বানানো হয়, তাতে অনেক লোকের অনেক উপকার হবে এবং দুর্ঘটনার প্রবাবিলিটি অনেক কমে যাবে। যেরকম দেখছো বন্ধুরা, আমাদের বোট কিন্তু শুরু করে দিয়েছে তার জার্নি। আজকে আমরা দেখতে যাব 3টে নতুন জায়গা। 1 গোসাবা হ্যামিল্টন বাংলো, 2 রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, আর 3 পাখির জঙ্গল। এই মুহূর্তে আমার ঘড়িতে সময় 11টা 3, আর সময় হয়ে গেছে টিফিনের। পিছনে টিফিন দেওয়া শুরু হয়েছে, তো চলুন দেখে নিই টিফিনে কী কী আজকে ব্যবস্থা রয়েছে। দুটো টিফিন পেয়ে গেছি, লুচি আলুর দম আর একটা কালো জাম। দারুণ হয়েছে, আলুর দম লুচি সব খুব সুন্দর, খুব সুন্দর, ঠিকঠাক। ব্রেকফাস্টটা কেমন লাগলো? লুচি আর সবজি যত আপনার নেওয়ার ইচ্ছা তত আপনি নিতে পারেন। খাওয়ার পর পাতা ফেলার জন্য এখানে কিন্তু ডাস্টবিন দেওয়া আছে, তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি নদীতে পাতা না ফেলে ডাস্টবিনে পাতা ফেলবেন। এই মুহূর্তে সময় 11টা 38। হোগলা নদীর উপর থেকে আমাদের বোট এমনি পরশমণি এগিয়ে চলেছে ইউনিভার্সাল ট্রাভেলসের সৌজন্যে। আমাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রাভেলের প্রত্যেকটা ইনফরমেশান, প্রত্যেকটা তথ্য কিন্তু আমি আপনাদের এই ব্লগে দেব। সুতরাং ব্লগের কোনো মুহূর্ত স্কিপ না করলেই ভালো হয়, তাতে আপনাদের সব ইনফরমেশান ইনট্যাক্ট থাকবে। একটু আগে দেখলেন জলখাবার খাওয়া হলো, এবার চা পান চলবে। এই মুহূর্তে যদি আমি ওয়েদারের কথা বলি, তাহলে আকাশ পুরো মেঘলা, হাওয়া খুব কম চলছে, বাট সব কিছুর মধ্যে এই জার্নিটা কিন্তু বেশ মজা লাগছে, ভালো লাগছে জার্নিটা করতে। তো আপনাদের কমেন্ট, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আপনাদের যা ভালো হয়, যেটা মনে হয় এই ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু আমাদের কিছুটা মোটিভেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় উন্নতি করা যায় আমাদের ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে। একটু আগে বলেছিলাম একটা দারুণ জিনিস দেখাবো, দেখুন। সুন্দরী কমলা পরনে শাড়ি ঝলমল ঝলমল করে রে, সুন্দরী কমলা পরনে শাড়ি ঝলমল ঝলমল করে রে, ভালো কইরা বাজাবো চাকারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজাবো চাকারা সুন্দরী কমলা নাচে। তো ইউনিভার্সাল ট্রাভেলসের পক্ষ থেকে এই দুটো এইমাত্র সার্ভ করা হলো। এটা হচ্ছে একটা পকেট রেনকোট, ফ্রুটি, দরকার ছিল, ঝিমিয়ে পড়েছিলাম। বন্ধুরা, এবার এই বোটের সম্বন্ধে, মানে এমবি পরশমণি সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিই। দেখো, এই বোটটা একটা 2 স্টোরেড বোট, নিচটা পুরো কেবিন, এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে, খাট রয়েছে, তোমাদের একটু পরে দেখাবো। আর উপরটা রয়েছে রুফটপ, বসার জায়গা, ছাদটা ঘেরা রয়েছে, সামনে এইটুকু জায়গা খালি, ছাদ ছাড়া খালি রয়েছে। তো দাদা এখানে বসে চিল করছে অনেকক্ষণ ধরে। এর আগে অনেকে চিল করেছে, আমিও চিল করবো বলে লাইনে আছি, রেশনের লাইনের মতন, এখন লাইন দিতে হবে। দেখে নিয়েছে, মনে নিয়ে নিয়েছে, ব্যাপারটা মনে নিয়ে নিয়েছে। না না, আপনি বসুন, আরে বসুন, আমি পরে যাবো। সরকারি নিয়ম অনুসারে এই বোটে প্যাসেঞ্জার নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 45 জন, এবং এই বোটে এই মুহূর্তে 45 জনই আমরা পুরো আছি। সো এই হাউস বোটটা বর্তমানে হাউসফুল আছে, ঠিক আছে। 12টা 50, একটু আগে বোটটা 2 নটিক্যাল পার আওয়ার স্পিডে যাচ্ছিল, এই মুহূর্তে একটু বাড়িয়ে মনে হয় 5 হয়েছে। দেখুন, এখানে একটা নদী, এই পাশে একটা নদী বাঁদিক করে, আর ডান দিক করে এখানে একটা বড় নদী। তো 3টে নদী তো এখানে আপনাদের দেখিয়ে দিলাম। সো এটা একটা 4টে নদীর এক হওয়ার জায়গা। আর দেখতে পাচ্ছেন সামনে যে ফেরিঘাটটা রয়েছে, ওটা হচ্ছে গোসাবা ফেরিঘাট। ওই যে সব বোটগুলো ওখানে দাঁড়িয়ে আছে না, ওখানেই নামবো আমরা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা গোসাবা ঘাটে নেমে পড়েছি। এটাই হচ্ছে এই অঞ্চলের মেইন মার্কেট বা মেইন বাজার। 2 কেজি 100। 50 টাকা করে ফজলি আম পাওয়া যাচ্ছে সুন্দরবনের গোসাবায়। ব্লগের কথা কিছু না, তোমার ড্রোন শট, মারাত্মক ড্রোন শট দেখেছো তুমি। তো এখানে এসে আরও আমার অনেক কলিগই বলবো এখন, কারণ এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, সবার সাথে দেখা হয়ে গেল। তো এখানে রয়েছে আমাদের দ্য রাইডার এসকেপ, ওর চ্যানেলটা, আমার নামটা আমার কাছে খুব ক্যাচি লাগে, রাইডার এসকেপ হয়ে ট্রাভেলার হয়ে গেছে, এখন দারুণ ব্লগ বানাচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে বলতে পারো যে মানুষের- রাইডার সবকিছু করতে পারে, সেটাই হচ্ছে আমি শোকেস করতে চাইছি। ওকে আমি ফলো করছি এখন।
আর এদিকে রয়েছে আমাদের আরেকজন শৈলিশ লাইফস্টাইল। শৈলিশ লাইফস্টাইল। আর এই যে দুজন মিলে চ্যানেল চালায়। আমি শৈলী ও রাহুল। একদম। ওকে। আর অরূপদা কিন্তু খুবই ভালো ভিডিও বানায়, আমরা দাদাকে খুবই ফলো করি। দাদার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছ থেকে মোটিভেশন, সাপোর্ট, লাইক, কমেন্টস এগুলো পেলে আমরা সবাই মোটিভেট হই আর আমাদের কাজটা আরও ভালো করে করতে ইচ্ছা হয়। আপনাদের যদি মনে হয় কোনো জায়গায় একটু ক্রিটিসাইজ করা দরকার সেটাও করবেন, সেটারও প্রয়োজন আছে, নাহলে আমাদের ভিডিওর কোনো উন্নতি হবে না। মানে সবাই মিলে ভালো 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 বললে এক সময় না, মানে ওই বলে না, ভালো যত কম হয় তত ভালো, নাহলে নিজেরই ভিড়ে সেই হয়ে যায় মাঝারি। তো উন্নতির জন্য আপনাদের কমেন্টটা দরকার। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যাকে বেকন বাংলো বলেও জানে মানুষ। আর এখানে ঢোকার জন্য 5 টাকা এন্ট্রি ফি দিতে হবে। এই যে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখানে মহাকবি আমাদের দাঁড়িয়ে আছেন, বই পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাঁদিকে বসে আছেন। 7 দিনের জন্য সুন্দরবনে এসে থেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই জন্য এই বাংলো। তবে এখানে মনে হচ্ছে একটা হিস্ট্রি কিছু পাওয়া যেতে পারে। সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় প্রতিকৃত স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 30 থেকে 31শে ডিসেম্বর এই বাংলায় অবস্থান করেন। 1 দিনের জন্য ছিল। যাই হোক, সেটা কোনো বড় কথা না, কিন্তু এইটুকু জানা গেল যে ডান দিকে যে মূর্তিটা রয়েছে, চলো তোমাদের কাছ থেকে দেখাই। এইখানে দুজনের মূর্তি রয়েছে। বাঁদিকেটা তো রবীন্দ্রনাথ ঠাকুর সবাই জানো, ডান দিকেরটা হচ্ছেন ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি আবিষ্কার করেছিলেন এই সুন্দরবনে আসার রাস্তা। বদ্বীপ সম্বন্ধে সমস্ত কনসেপ্ট এই ডান দিকের ভদ্রলোকের দেওয়া। এখানে একটা ফলক আছে যেখান থেকে এটা জানতে পারছি যে ব্রিটিশ রাজের সময় গোসাবাতে সমবায় শক্তি প্রচণ্ডভাবে সংঘবদ্ধ ছিল, এবং সেই জন্য মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। চলো ভাই, এবার ভিতরে যাই। বাংলোর ভিতরে সুতোপুতো তো দেবে না, খেতেও দেবে না, শুধু দেখতে দেবে। ভিতরে কিছু নেই, ভিতরে খালি। এদিকে একটা ঘর রয়েছে, চলুন দেখি এর ভিতরে কি আছে। তো একটা ছোট্ট চেম্বার মতন, ছোট্ট একটা ঘর। না মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটুকুই ভাবছি যে 1 দিন থাকার জন্য একটা বাংলো। এই যে কয়েকটা লাইন আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বলছে, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। মহাবিশ্ব জীবনের তরঙ্গতে নাচিতে নাচিতে নির্ভয় ছুটিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুবতারা। সুগুরু, তোমাকে সালাম। এমন এমন কিছু কথা লিখে গেছো যেগুলো শত শত বাঙালি, শত শত মানুষকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। বেকন বাংলো থেকে ঘোরার পরে বন্ধুরা এখন আমরা এগিয়ে চলেছি হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। গোসাবার ফেরিঘাট থেকে আপনি যখন বাজারের মধ্যে ঢুকবেন তখন ডান দিকে গেলে আপনি পাবেন বেকন বাংলো, আর বাঁ দিকে গেলে আপনি পাবেন হ্যামিল্টন বাংলো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। আগেকার দিনে এই সমস্ত জায়গাগুলোয় জল চলে আসতো জোয়ারে বা বর্ষাকালে, তো সেই জন্য এই সমস্ত বাংলোগুলো দেখবেন একটু মাটির থেকে আপলিফ্ট করা, থাম বানিয়ে একটু উপরের দিকে করা রয়েছে। তাছাড়াও এই পুরোটা জঙ্গল ছিল, এখন তো অনেক মানুষজন বেড়ে গেছে। এই জায়গাটা একসময় জঙ্গল ছিল, এবং সেই সময় যাতে সাপ খোপ এইসব ঘরের মধ্যে চট করে ঢুকে পড়তে না পারে, এই রকম টেকনিকের ঘর আপনারা দেখতে পাবেন যে কোনো ফরেস্টে। লাটাগুড়ি যান, চাপড়ামারি যান, ডুয়ার্স যান, দেখবেন ওখানে সব এই ধরনের বানানো হয় ঘরগুলো, যাতে কোনো বন্য পশু, সাপ খোপ এরা যেন চট করে ঘরের ভিতরে ঢুকে পড়তে না পারে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, নমস্কার, আমাদের ট্রাভেলসের নাম হচ্ছে ইউনিভার্সাল ট্রাভেলস। আমাদের অফিস ক্যানিংয়ে। আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন প্যাকেজে ইলিশ উৎসবে আপনি পাবেন মাত্র 3500 টাকায়, ক্যানিং থেকে ক্যানিং। ডিটেলস এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার তালপাতায় সুন্দর করে খেতে দেওয়া হয়েছে, এবং সবার আগে পড়ে গেছে পাতে কাঁচা লঙ্কা, লেবু, ভাত, আর এই যে
চলে এসেছে, এটা কি দাদা? সরষে ইলিশ। ইলিশ মাছের আরও একটা নতুন পদ কিন্তু চলে এসেছে, সেটা হচ্ছে ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল। কিন্তু পাতে দু রকমের ইলিশের প্রিপারেশন পড়ে গেল। ইলিশ মাছের মাথা দিয়ে সব কিন্তু ইলিশ মাছের প্রিপারেশন, এবং সেই জন্যই কিন্তু এটা ইলিশ উৎসব। এবার বিন্দাস, এত সুন্দর সেন্টও আছে। এবার তো শুরু খাবার। 2 রাত 3 দিনের প্রোগ্রাম, পুরোটাই ইলিশের, ওই জন্যই ইলিশ উৎসব। মোটামুটি সকাল 11টায় সোনাখালী ঘাট থেকে আমাদের বোট তার যাত্রা শুরু করেছিল, আর এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। আমরা আমাদের আজকের যে শেষ ডেস্টিনেশন পাখিরালয়, সেখানে এসে পৌঁছেছি। ওই হোয়াইট অ্যান্ড রেড দিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, আমরা ওখানে যাচ্ছি। তো যেরকম তোমরা দেখছো বন্ধুরা, ঘরে 2টো ডাবল বেড রয়েছে, মানে 4 জন লোক এখানে থাকতে পারে। একটা আলমারি দেওয়া আছে এবং তার সঙ্গে একটা আয়না রয়েছে। এই ভেড়াটাকে না আমি কেটে ফেলবো, কেটে খেয়ে নেবো, এত চিল্লাচ্ছে। একদম ঘরের কোনায় রয়েছে এই বেসিনটা। সো এই হচ্ছে আমাদের রুম। রুমে এসি কিন্তু রয়েছে, এ দেখো। এই পাশে একটা জানলা আছে, আর যেদিক দিয়ে ঢুকলাম সেই পাশে একটা জানলা রয়েছে। আপাতত গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সুন্দরবনের পাখিরালয় থেকে। এখন বাজে সকাল 7টা 50, আর আমরা এখন শুরু করব আমাদের আজকের দিনের জার্নি। আমরা সুন্দরবন ভ্রমণ করছি 2 রাত 3 দিনের প্যাকেজ ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আমাদের বোট MV পরশমণি। দেখুন দাঁড়িয়ে আছি বিদ্যাধরী নদীর তীরে। অ্যাকচুয়ালি এই যে জেটিটা করা আছে, এটা কংক্রিটের জেটি, এবং আমাদের হোটেলটা পিছনে, হোটেলের সামনেই এই জেটিটা। সকালবেলা এসে একটুখানি এখানে দাঁড়িয়ে একটু নদীর হাওয়া অনুভব করছিলাম, বেশ দারুণ লাগছিল। অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছিল যে এই যে নদী দিনের পর দিন ধরে বয়ে চলেছে, কত ইতিহাসের না সাক্ষী রয়েছে। আমরা তো আজ আছি কাল নেই, এই নদী কিন্তু থেকে যাবে, দেখে যাবে আরও অনেক মানুষ, আরও অনেক সভ্যতার পরিবর্তন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলেছি পাখিরালয়ের বাজারের মধ্যে দিয়ে। আমাদের বোটটা কালকে যেখানে আমাদের নামিয়েছিল, আজকে কিন্তু সেখান থেকে ছাড়ছে না, ছাড়ছে অন্য একটা ঘাট থেকে। তো এই মুহূর্তে বন্ধুরা আমি চলে এসেছি SDP ঘাটে, আর এখানেই দাঁড়িয়ে আছে আমাদের পরশমণি MV পরশমণি বোট। এখন অবধি কেমন লাগছে? ভালোই লাগে ব্যাপারটা। আমরা শহরে থাকি, সবসময় মানে হট্টগোল, তার থেকে অনেক নিরাপদে শান্তভাবে ভ্রমণ করছি, এটা সত্যিই ভালো। তাহলে আপনি কি আপনার বয়সী অন্য আরো মানুষদের আসতে বলবেন এখানে? আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো। যাক, 9টা বলেছিলাম, তো 9টা বাজায়নি, 8টা 35-এ শুরু হয়ে গেছে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি দাদা? প্রথমে সোজনাখালি। কি কি আছে ওখানে? ওখানে ওয়াচ টাওয়ার আছে, ওখানে পারমিশন আপনাকে শো করতে হবে। হ্যাঁ, পারমিশনটা কি করে দেবো? পারমিশন ওখানে গিয়ে বানাতে হবে, তাই তো? বানানো রেডি আছে, ওখানে শো করতে হবে। ওরা পারমিশন দেখে তারপর আপনাকে সুন্দরবন ঢোকার জন্য অনুমতি দিতে ঢুকতে হবে। তার মানে আমরা এখনো সুন্দরবনে ঢুকিনি, আমরা সুন্দরবন যাচ্ছি। ওইটা সুন্দরবন, আমরা ওই সোজনাখালি দেখা যাচ্ছে, ওইটা এই তো এই সোজনাখালি হয়েছে, সব দাঁড়িয়েছে, ওইটা সোজনাখালি। ওখানে আমরা পারমিশন শো করতে হচ্ছে। আচ্ছা, তারপর আমি সুন্দরবন ঢুকতে হবে। বাঘ যখন ধরা পড়ে, ট্রিটমেন্ট করে তারপর আবার রিপিট জঙ্গলে ছেড়ে দেয়, এখানে তখন এখানে রাখে। বন্ধুরা, এই মুহূর্তে আমার বাদিকে যে কটেজগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজ। এইগুলো যদি আপনাদের থাকতে হয়, তাহলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সাইট আছে সেখান থেকে আপনাকে বুক করতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি সুন্দরবনের ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে। এখান থেকে কিন্তু আমাদের দেওয়া হবে একজন সরকারি গাইড। দেখো বন্ধুরা, একটা ওয়াচ টাওয়ার রয়েছে পিছনে। আমরা ওই ওয়াচ টাওয়ারে যাব এবং উপর থেকে বাঘ খোঁজার চেষ্টা করব। সাধারণত এখানে এলে আমি তোমাদের সাজেস্ট করব একটা বাইনোকুলার সঙ্গে করে নিয়ে এসো। সুন্দরবনে এসে কুমিরের দেখা তো পেলাম, এবার এটা কুমির না এলিগেটার, মানে ক্রোকোডাইল না এলিগেটার, সেটা নিয়ে আমার একটুখানি কনফিউশন আছে। এটা হচ্ছে সুন্দরবনের গোলপাতার গাছ। এই গোলপাতার গাছ দিয়ে এক ধরনের মাদুর তৈরি করা হতো, যে মাদুরের উপরে মানুষ মানে ঘুমাতে পারতেন, শুতে পারতেন। এখন এই গোলপাতার গাছ দিয়ে মাদুর তৈরি হয় না। এই গোলপাতার গাছগুলো যখন একটু বয়স্ক হয়ে যায়, তখন একটু লাল বা একটু কালো আকার ধারণ করে, যার মধ্যে বাঘের গায়ের সঙ্গে খুব মিল আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে এগিয়ে চলেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে। সুন্দরবন নিয়ে বাঙালির ক্রেজ আছে শুনেছিলাম, কিন্তু এতটা ক্রেজ আছে সেটা কল্পনা করতে পারিনি। প্রচণ্ড ভিড়, মানে কোনো বোট আমি খালি দেখিনি।
ওটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর, বৃষ্টির জল ওখানে ধরা আছে। এটা আমাদের বন দপ্তর থেকে করা হয়েছে। বাকি চারপাশে যে জলটা দেখছেন ওটা কিন্তু নোনা জল, আর ওই পুকুরের মধ্যে বৃষ্টির মিষ্টি জল ধরা আছে। একটু আগে না আমি ভয় পেয়ে গেছিলাম, সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম যে এত কাছে বাঘ কী করে চলে এলো। বন্ধুরা, এখন আমি আপনাদের যে গাছটা দেখাচ্ছি এই গাছের নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয়েছে সুন্দরবন। এটা হচ্ছে বন্ধুরা সুন্দরী গাছ। এই গাছের কাঠ খুবই প্রেসিয়াস, আর এই গাছের কাঠের বৈশিষ্ট্য এটাই যে এটাকে আপনি যদি জলের মধ্যে রেখে দেন তাহলেও কিন্তু নষ্ট হবে না। এবং এই জন্য একসময় সুন্দরবনের গাছ প্রচুর কাটা হয়েছিল এবং সুন্দরী গাছ কেটে কেটে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন ছোট ছোট বিভিন্ন মোমেন্টোস বানানো হতো। তো পরবর্তীকালে আইন করে বন দপ্তর থেকে এই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ যার নাম অনুসারে এই জায়গার নাম সুন্দরবন। এই সুন্দরবন ম্যাপের 3টে ভাগ আছে আপনার। 3টে ভাগের মধ্যে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টকে 3টে ভাগে ভাগ করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট। একটা হচ্ছে সসিগানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন, একটা হচ্ছে বাফার এরিয়া বাফার জোন, একটা হচ্ছে কোর এরিয়া অর্থাৎ কোর জোন। আমরা যে এটাই আছে 362 বর্গ কিলোমিটার এরিয়া, আমরা একমাত্র ট্যুরিস্ট যারা তারা পারমিশনটা পাই। এখানে বাফার এরিয়াতেও কিন্তু পারমিশন হয়, দুটো জায়গায় পারমিশন দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনার এই সাইডে। আর এই যে এরিয়াটা যেটা আছে দেখতে পাচ্ছি এটা কোর এরিয়া। এখানে আমরা কেউই পারমিশন পাই না, সেটা ট্যুরিস্ট হতে পারে কি মাছ কাঁকড়া ধরার নৌকো যারা পারমিশন ওখানে দেওয়া হচ্ছে ওরা কেউই ওখানে পারমিশন পায় না এই কোর এরিয়াতে, ঠিক আছে। আর এই যে এরিয়াটা এইটা যে দেখতে পাচ্ছি এটা রায়মঙ্গল নদী, এটা বাংলাদেশ এই সাইডে পড়ছে, এটাতে ইন্ডিয়া পার্টের মধ্যে পড়ছে। আর এই যে এরিয়াটা যে সবুজ কালারের যে এরিয়াটা দেখছি এটা বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট এরিয়া। আর এই যে হোয়াইট কালারের যে আইল্যান্ডগুলো আছে এগুলো সবই কিন্তু হ্যাবিটেড এরিয়া, মানে হিউম্যান হ্যাবিটেড, এখানে বসবাসযোগ্য এরিয়া। তো মানুষ বসবাস করে এই এরিয়াতে। নামখানা আপনারা শুনেছেন, ভগবতপুর নামখানা কুমির প্রকল্প, যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড় কুমির প্রকল্প নামখানা। সেখান থেকে কুমিরগুলোকে নিয়ে এসে এখানে ছাড়া হয়, এখান থেকে বড় করার পরে কিন্তু নদীতে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা এই যে পুরো টোটাল যে ম্যাপটা যেটা আমরা দেখতে পেলাম, টোটাল এরিয়াটা এই টোটাল এরিয়ার এটা আছে আপনার 4262 বর্গ কিলোমিটার এরিয়া। নানপুরি চানা মশলা আর নরম করে সন্দেশ দিয়ে সন্দেশ। আমাদের খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব কিন্তু এই সুনীলদার হাতে। কালকে থেকে যা খেয়েছি খুব ভালো লেগেছে, আশা করি আগামী দিনে খাওয়া আরও ভালো লাগবে। চেষ্টা করবো দাদা, একদম। তো বন্ধুরা, সামনে যে নৌকাটা আপনারা দেখছেন না, এরা কাঁকড়া ধরতে বেরিয়েছে। সুন্দরবনে কাঁকড়া কিন্তু খুব বিখ্যাত, প্রায় 400 থেকে 500 গ্রাম ওজনের কাঁকড়া পাওয়া যায়। চোপ চোপ। আমরা চলে এসেছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে সুধন্যখালি। এটা হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারের উপরে, এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ডেল্টা অঞ্চলের বিস্তৃত বনভূমি। ওই যে পিছনে, ওই যে পিছনে হরিণ দেখা গেছে, একটা হরিণ আছে একদম পিছনে, দেখতে পেয়েছিস? এইবার এই হরিণগুলো যাতে দেখা যায়, এই ধরনের বন্যপ্রাণী যাতে দেখা যায়, সেই জন্যই কিন্তু এই খালের মতন অবজারভেশন লাইন কাটা রয়েছে। এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে কেটে দেওয়া হয়েছে যাতে মানুষ দেখতে পায়। এই বাঘ বাঘ। কিছুক্ষণের জন্য কিন্তু এখানে হয়ে গেল বৃষ্টি, এবং বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আমুদি মাছের পাকোড়া ভালো। ভালো করে খেয়াল করুন, দেখুন শিকড়গুলো সব উপরে, আর এই দেখুন শ্বাসমূলগুলো সব বেরিয়ে বেরিয়ে রয়েছে কাঁটার মতন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। এই খাড়ির দুই পাশেই কিন্তু কুমির দেখতে পাওয়া যায়, যে কুমিরগুলো মোটামুটি 12 থেকে 14 ফুট লম্বা হয়, আর ওরা কিন্তু ম্যানিটার। আমাকে তোমাকে পেলে প্রথমে নিয়ে যাবে টেনে, তারপরে মাটি চাপা দিয়ে রাখবে, বডিটাকে পচাবে, তারপরে খাবে। এই নৌকার ডেকে এসে যে বসার জায়গাগুলো করা আছে, মানে খাটগুলো পাতা আছে, এখানে বসে এখন এই দাদাদের সাথে গল্প আড্ডা চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তের সময় 3টে,
আর চলে এসেছে আমাদের আজকের মানে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাঞ্চ। ভাত, এখানকার বিখ্যাত কচু শাক, অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে, আলু ভাজা, পাঁপড়, ডাল রয়েছে এখানে, তার সাথে রয়েছে সর্ষে ইলিশ এবং ইলিশ ভাপে। যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি তাই একাধিক ইলিশের মেনু থাকবে, এটা তো জানা কথা, আগের দিনই দেখেছেন। সেরকমই আজকেও ইলিশের দুরকম প্রিপারেশন রয়েছে, সর্ষে ইলিশ আর ইলিশ পাতুরি, আর এদিকে দেখুন রয়েছে চাটনি। আমরা চলে এসেছি দোবাকি পার্ক। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর ক্যানোপি ওয়াক আছে। শুনলাম যে এর ভিতরে মানে ক্যাম্পের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের পাশে একটা গাছ আছে, সেইখানে নাকি বাঘ আঁচড় কেটেছে। চলো দেখি খুঁজে পাই কিনা। আর একজন ওখানে গিয়ে তো বাঘের থাবার একটা ছাপও পেয়েছে কাদার মধ্যে, চলো দেখি পাই কিনা। বন্ধুরা, সামনে রয়েছে দোবাকির ক্যানোপি ওয়াক, ওখানে আমরা যাবো একটু পরে। বাট তার আগে আপনাদের এই সুন্দর জিনিসটা দেখাই। দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের একটা বিশেষ দেবী যাকে পুজো করা হয়। এখানে দেখতে পাচ্ছেন দেবীর বাহন বাঘ রয়েছে এবং বাঘের পিঠে দেবী বসে আছেন। ইনি হচ্ছেন বনবিবি দেবী। সুন্দরবনে যখন জেলেরা মাছ ধরতে যায় বা মৌলেরা মৌচাক ভাঙতে যায়, তার আগে এই দেবীর পুজো করে যায়, কারণ তারা মনে করে এই দেবীকে পুজো করলে বাঘ তাদের খাবে না। এবং এই প্রথা চলে আসছে 500 বছরেরও পুরনো সময় থেকে। এবং সবচেয়ে বড় কথা, হিন্দু মুসলমান নির্বিশেষে সব ধর্মের মানুষ কিন্তু জঙ্গলে ঢোকার আগে এই দেবীর পুজো করে তারপরে জঙ্গলে ঢোকেন। তো এই হচ্ছে দোবাকির ক্যানোপি ওয়াক, আর ওইটা হচ্ছে দোবাকির ওয়াচ টাওয়ার। অনেকটা লম্বা ওয়াক দেখুন বন্ধুরা, সোজা চলে যেতে পারেন। তো এই মুহূর্তে আমি স্কিপ করছি ওয়াচ টাওয়ারটা, ফেরার সময় ঢুকবো। আমরা বাঘের পায়ের ছাপ খুঁজছি, কিন্তু কাঁকড়া, পাখি আর হরিণের খুরের ছাপ ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। নিচে এই কাদা জায়গাটায় বিভিন্ন জন্তু জানোয়ারের ফুটপ্রিন্ট রয়ে গেছে। শীতকালে আসলে কিন্তু বেস্ট লাগবে। এইসব সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে গেলে আপনাকে শীতকালে আসতে হবে। বাঘ পাওয়া গেল। এইভাবে একটা ট্যুর হতে পারে না। মানুষের ইমোশন নিয়ে এইভাবে ছেলেখেলা করাটা উচিত, সেটা যেই হোক না কেন। বাঘের থাবা, বাঘের আঁচড় এইসব দেখিয়ে মানে এইসব বলে গেল যে আছে, আগে যাও, গিয়ে বাঁদিকে যাও, দেখতে হবে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বাঘের পায়ের চাপ কই? বাঘের পায়ের চাপ পাওয়া গেছে ফাইনালি। গাছটা ছায়া পড়েছে যেখানে, তার নিচে দেখুন ওইদিকে একটা ভালো প্রমিনেন্ট আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা ভালো করে দেখো, এটাই হচ্ছে বাঘের পায়ের ছাপ। এখানে পুরো এসে হেঁটে হেঁটে গেছে সামনের দিকে। বন্ধুরা, ব্যাপারটা ভালো করে বুঝে নিন। এই হচ্ছে আমাদের ক্যানোপি, যেটা দিয়ে আমরা হাঁটছি, হেঁটে এগিয়েছিলাম পিছনের দিকে। বাঁ দিকটা ওপেন ফরেস্ট, আর ডান দিকে দেখুন এইখানে আবার ফেন্সিং করা আছে হলুদ রঙের নেট দিয়ে, বাঁশ টাস ফেলা আছে, মানে এদিকে মানুষ আসে। তো বাঁ দিকটা হচ্ছে বাঘের চারণভূমি, এদিকে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, আরও কত কিছু রয়েছে। আর ডান দিকে মানুষ আসতে পারে। তো এই মুহূর্তে আমরা রয়েছি খাঁচায়, নেট দিয়ে ঘেরা, আর বাঘ ঘুরে বেড়াচ্ছে। অরণ্যের প্রবাদ হচ্ছে বাঘ নাকি আমাদের দেখতে পায়, আমরা দেখতে পাই না। তো এই হচ্ছে বন্ধুরা ওয়াচ টাওয়ার। ও কী ভাবছেন, মোটামুটি এখানে যদি হারিয়ে যেতেন তাহলে ভালো হতো না? বাড়ির লোক হয়তো খুঁজেও পেত না, আর কোনো কেস কামারি হতো না। বাঘে খেয়েছে বলে চালিয়ে দিত। এই দেখুন এই ক্যানোপি, যেটা দিয়ে আমরা হেঁটে এগিয়ে গেলাম সোজা সামনের দিকে। কি সুন্দর দেখতে লাগছে। ও, রামধনুটা দেখেছেন? এই তো রামধনু, কত সুন্দর রামধনু উঠেছে আকাশে। আহা হা, কি দারুণ রেনবো। দোবাকি থেকে এবার আমরা এগিয়ে চলেছি পঞ্চমুখীর দিকে। পঞ্চমুখী হচ্ছে এমন একটা জায়গা যেখানে 5টা নদী এক জায়গায় এসে মিলিত হচ্ছে। দেখুন এই দিক দিয়ে একটা নদী আসছে, ওই সোজা একটা নদী বেরিয়েছে, ডান দিকে একটা নদী বেরিয়েছে ওই পাশে, এইখানে একটা, আর এই একদম এই যে বাঁ দিকে যে নদীটা বেরিয়ে গেল, এটা হচ্ছে মাতলা নদী। এই নদীটা সোজা বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। এই মুহূর্তে ডান দিকে মানে যে নদীটা ধরে আমরা এগোবো সেটা হচ্ছে বিদ্যাধর নদী। এই বিদ্যাধর নদী দিয়ে সোজা এগোলে আমরা চলে যাবো আবার পাখিরালয়, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছি। সামনে জানি না আপনারা গোপ্রোতে দেখতে পাচ্ছেন কিনা, একটা ঝাপসা জায়গা হয়ে গেছে। ওই জায়গাটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওই জায়গাটা ওরকম ঝাপসা হয়ে রয়েছে। আর এই পাশে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। এই পাশে কেন, চারিদিকেই ম্যানগ্রোভের জঙ্গল। এই জায়গাটায় নদীর শুধু স্রোত দেখুন, স্রোত দেখুন, পুরো বোট দুলছে। সুন্দরবনে এলে এই পাঁচমুখী বা পঞ্চমুখীতে যদি না আসেন, আপনাদের সুন্দরবন আসাটাই বৃথা। এবং এই দৃশ্য দেখতে গেলে আপনাকে সুন্দরবন আসতেই হবে।
আমি তো বলবো আজকে সারাদিনে আমরা যা দেখলাম যা করলাম, বেস্ট পার্ট ইজ দিস থিং। এত সুন্দর, এর অনুভূতি আলাদা। মানে আমার তো এই পুরো সুন্দরবনে যতখানি ঘুরলাম তার মধ্যে এই সময়টা সব থেকে বেশি রোমাঞ্চকর লাগছে একদম, আর বেস্ট পার্ট আজকে এটা। একদম, আমি সেটাই বললাম আমার ভিউয়ার্সদের। দেখেছেন তো, দাদাও কিন্তু সেম কথা বলছে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে। আমার শালা বলেছে দুটো হালুম আনতে, আর আমার শাশুড়ি বলেছে দুটো কুমিরের বাচ্চা আনতে। ডিসিশন পাচ্ছি না কোনটা নিয়ে যাবো, কিন্তু মানুষ তো দুই হাতে দুইটা নিতে পারে, চারটা তো নিতে পারবে না। তো বন্ধুরা, মোটামুটি সন্ধে হয়ে গেছে, 6:52 বাজে, আর আমরা মোটামুটি এখন বিশাল বড় একটা নদীর মাঝখানে ভাসছি। আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন শেষ, বেশ সুন্দর কাটলো আজকের দিনটা। সব থেকে ভালো লেগেছে পঞ্চমুখী মোহনা। সময় 6:59। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। এখনো আমরা ঝুমুর নাচ দেখবো, লোকাল নাচ। এগারোটা 38, আর আমরা চলেছি সুন্দরবনের রাত্রিটা এনজয় করতে। খাবার খেতে পারলাম না, এদিকে আইসক্রিম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন, পাখিরালয় সুন্দরবন। সময় 9:04, আর আমরা শুরু করতে চলেছি আমাদের 3 দিনের জার্নি। সবার আগে বলবো, এই হোটেল নিয়ে আমাদের কিছু বলার আছে। প্রথম দিন যখন আমরা এই হোটেলে এসেছিলাম তখন সন্ধ্যেবেলা 37 বার কারেন্ট অফ হয়েছে, বাট জেনারেটর সার্ভিস এইভাবে আমরা পাইনি। দ্বিতীয়ত, আজকে সকাল থেকে জল নেই, তাই মুখ ধুতে পারলাম না, ব্রাশ করতে পারলাম না, কারণ এই পুকুরের জল যেটা আছে সেটাই কিন্তু বাথরুমে সার্ভ হচ্ছে। সো মানে এটা দিয়ে মুখ ধোয়া যাবে না। হ্যাঁ, এমনি এখানে ভীষণ কোঅপারেটিভ আছে, আর জল তো পেয়েছি। এখানে পুকুরের জল ব্যবহার করা হয়, খুব সুন্দর জল। না, এই জলটা কাল অবধি ছিল, আজকে সকালবেলা জলটা দেয়নি। আজকের দিনের প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে দয়াপুর, আর এখানে আমরা দেখতে এসেছি একটা মন্দির যেটা বাবা লোকনাথের মন্দির নামে বিখ্যাত। তবে অনেকেই বলছে এটা নাকি শিব ঠাকুরের মন্দির। এবার যাই ভিতরে, না গেলে বুঝতে পারবো না। তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে শিবলিঙ্গ রয়েছে, ওখানে বনবিবি রয়েছেন, তার পাশে বজরংবলী রয়েছেন। সব মিলিয়ে ঘোরার জায়গা, একটা সুন্দর ঘোরার জায়গা। আমাদের সুন্দরবন ভ্রমণের 3য় দিনের দ্বিতীয় স্পট লোকনাথ ডিভাইন লাইফ মিশন, মানে লোকনাথ বাবার মন্দির আছে এখানে। ডাব কত করে? 40 টাকা। আমাদের এখানে একটা গ্রাম আছে নাকি, বিধবা গ্রাম? বিধবা, সেটা গোসাবার কাছাকাছি। তা সেটা কি সত্যি, মানে নামটা কেন বিধবা গ্রাম নাম? বিধবা বলতে ওটা শুনুন, কারণ এই সময়টা যেমন বাঘের যেমন লক্ষ্য জাল টাল এটা ওটা চারিদিকে একটা ফরেস্টার ডিপার্টমেন্ট যখন মোটামুটি এটা করছে, সেই তুলনামূলক ওই সময়টা কম ছিল। ওই সময় খেয়েছে খুব। সুন্দরবনে বাবু আমি ক্লাস 7-এ পড়ে পড়া বন্ধ করে দিই, কেননা বাবার খুব কন্ডিশন, সংসারের অবস্থা খুব খারাপ ছিল। তখন থেকে সুন্দরবন করি প্রায় 16 বছর মতো। এই বছরখানে রিসেন্টলি হচ্ছে, বছরখানে হতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সুন্দরবন মাছ। তুমি একটু সরো না পাশ থেকে। মাছ ধরতে গিয়ে হয়েছে, আমরা 5 জন করে মাছ ধরতে যাই। আমরা 5 দিনের জল নিয়ে যাই, 5 দিনের বাজারে নিয়ে যাই, আর বাক্স করে বরফ নিয়ে যাই আমরা স্টোরে মাছ রাখার জন্য। মাছ ধরি, নিয়ে আসি। 7 দিন হয়ে গেছে, তারপরের দিন চলে আসবো।
সেই রাতে হঠাৎ 7:30 8টার দিকে বাঘ নৌকায় উঠেছে, আমি ঘুমাচ্ছিলাম বাবু, আমি জানি না। আর পাশে আর একটা নৌকা ছিল, তারা 5 জন ছিল। আমার যে 4 জন ওরা গল্প করছিল, বাঘ উঠেছে, ওরা দেখতে পেয়ে ওই নৌকায় লাভ মেরে চলে গেছে। যে যার বাঁচার ইচ্ছা আছে ও সব, তো বাঘ দেখলে তো সবাই ভয় করে, উঠে গেছে। আর আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম। ওরা যখন খুব জোরে ওই নৌকার থেকে বাড়ি বাড়া চিৎকার করে, আমি যদি ছুঁয়ে চিৎকার মারামারি করছি, বাঘকে লাঠিতে মারছে পিটছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন তাকে দেখে নেবো আমি বাঘের পেটের তলে। বাঘ, আমি যে নিচে শুয়ে আছি, বাঘ কিন্তু মনে হয় জানে না, আমার যার ধারণা জানে না আমি যে কাঁটা গুড়িতে শুয়ে আছি। তখন তাকে দেখি না, বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে। তখন বাবু নাকি ওরা যেটা বলছে, আমি 6 মাস পরে যখন স্মৃতিশক্তি আছে, ওরা বলছে আমি বাঘকে পাঁজা করে ধরেছিলাম, তো মাথায় কামড় মেরে দিয়েছে। এইটুকু জানি। তারপরে স্পিড বোটকে আমাকে গভর্নমেন্টের স্পিড বোটকে নিয়ে এসছে গোসবা হাসপাতাল থেকে চিত্তরঞ্জনে 20 দিন মতো রেখেছিল। তার বাবা ওই কেউ নাকি বলেছে তোমার ছেলে এখানে মরেই যাবে, ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। হ্যাঁ, তারপর মেডিকেলে ভর্তি করেছিল। আমার বাবা 7 বিঘা জমি ছিল, সব বিক্রি করে দিয়েছে বলে। ছিদ্র হয়ে গেছে, খুলিটা আছে না, নখ দিয়ে এই খুলিটা ছিদ্র করে দিয়েছে। তারপরে ওই জল বলছে, আমাকে এক অফিসার বলছে যে বাঘটার নাম নাকি নানটু বাঘ। কি নাম? নানটু নাকি 200 জনকে খেয়ে নিয়েছে, না কাউকে ছাড়ে না কোনোদিন। বাঘের হামলার গল্প শোনার পর গ্রামের মেঠো পথ আর আলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লোকনাথ মন্দিরের দিকে। আমি দাঁড়িয়ে আছি আমাদের বোটের রান্নাঘরে। আজকে আমাদের তৃতীয় দিনের দুপুরবেলার মেনু হচ্ছে ইলিশ বিরিয়ানি। পরিবারের যারা বয়স্ক, যারা আমাদের লেডিজ আছেন, তারা যে রনে বনে জলে জঙ্গলে লোকনাথ বাবা যেরকম ভরসা জুগিয়েছিলেন, আমাদের সমস্ত টিভি সিরিয়ালের ভরসাও কিন্তু তারাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা রয়েছেন, বিগত 2-3 ঘন্টা ধরে ক্রমাগত দেখে চলেছেন বাংলা সিরিয়াল। নমস্কার, আপনার ক্ষমতা আছে। আমার মা, আপনার মা, সবারই কিন্তু একই রকম অবস্থা। ইলিশ বিরিয়ানি সঙ্গে ইলিশ মাছ সঙ্গে চিকেন কষা। শেষ ডেস্টিনেশন, মানে যেখান থেকে আমরা এই সুন্দরবনের যাত্রা শুরু করেছিলাম, সেই সোনাখালী ঘাট। সেই সোনাখালী ঘাটে অলমোস্ট পৌঁছে গেছি। 3টে দিন কীভাবে কোথা থেকে কেটে গেল বুঝতে পারলাম না। হয়তো অনেকের মধ্যে অনেক অভিযোগ থাকবে, আমরা হয়তো অনেক সার্ভিসে হয়তো আমরা খুশি না, কিন্তু তেমনই তার পাশাপাশি আমাদের অনেক আনন্দের মুহূর্তও কেটেছে। তার সব কিছুই তুলে ধরলাম আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে। আমরা যখন বাঙালিরা একটা ট্যুর করি একসাথে, বেশ কিছু পরিবার, বেশ কিছু বন্ধুবান্ধব একসাথে, তখন কোথাও যেন একটা হার্দিক বন্ধন তৈরি হয়ে যায়। এবং যতদিন পর্যন্ত ভুলে না যাচ্ছি, ততদিন পর্যন্ত এই আমাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, এটা কিন্তু আমাদের বেশ আনন্দ দেয় যখনই মনে পড়ে। আজকে সকালবেলায় দাদাদের সাথে আনন্দ, বৌদিদের সাথে গল্প, কালকে সারাদিন ধরে সুন্দরবন এক্সপ্লোর করা, বাঘ খোঁজা, এবং পরশুদিন যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি সেগুলো কিন্তু মানে সত্যি কোনোদিন ভোলার মতন নয়। তো এই মুহূর্তে এই নদীতে চলছে ভাটা, জোয়ার নেই, তাই লঞ্চগুলো সাপের মতন এঁকে বেঁকে নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছে। বলে রাখা দরকার যে এই সময় যদি কোনো জায়গায় নদীর নিচের চর, সেখানে নৌকা ফেসে যায়, তাহলে কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আবার জোয়ার আসে। শীতকালই কিন্তু সুন্দরবনে আসার বেস্ট সময়। আর আপনি যদি ইলিশ খেতে ভালোবাসেন তাহলে বর্ষাকালেও আপনি আসতে পারেন। ঠিক বাস নিজের স্টপেজে আসার আগে যেরকমভাবে লোকজন উঠে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এখানেও কিছু মানুষ সেইভাবে নামার জন্য ওয়েট করে বসে আছে। তো বন্ধুরা, অবশেষে শেষ হলো আমাদের 3 দিন 2 রাত ব্যাপী সুন্দরবন ভ্রমণ। এমভি পরশমণির সাথে, ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আমার সাথে রয়েছে সমাজ, যার ইউনিভার্সাল ট্রাভেলসের মাধ্যমে আমরা সুন্দরবন ঘুরলাম। এই সুন্দরবন ঘোরার সময় আমার সাথে যা যা হয়েছে, যে ফেসিলিটি আমরা পেয়েছি, যে ফেসিলিটি আমরা পাইনি, পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি। এবং সমাজের সাথে আমার ডিটেলস আলোচনা হয়েছে যে সমাজের কী কী উন্নতি করা দরকার। আপনাদের উদ্দেশ্যে যারা সুন্দরবন ঘুরতে আসবেন তাদের জন্য আমি একটা পয়েন্ট একটু মেনশন করে যাই। এরা হয়তো ট্যুর আইটিনারিতে 10টা বা 14টা জায়গা বলবে, কিন্তু মাথায় রাখবেন আপনি সুন্দরবনে যখনই আসবেন তখনই আপনার মেন নেমে ঘুরে দেখার জায়গা 3টে। এক হচ্ছে সজনেখালি,
2 হচ্ছে সুধন্যখালি, আর 3 হচ্ছে দোবাকি। হ্যাঁ, এই তিনটে হচ্ছে মেন ওয়াচ টাওয়ার, ফরেস্টের মেন জায়গা, যেগুলো আপনি এসে দেখবেন, আপনি নেমে দেখবেন। বাকি ম্যাক্সিমাম জায়গা কিন্তু পাসিং বাই, মানে টাচ অ্যান্ড গো, মানে হ্যাঁ, মানে হয়তো কোনো খাড়ির মধ্যে দিয়ে গেলেন বা কোনো নদীর মধ্যে দিয়ে গেলেন, সেইগুলো। তো এখানে আসার আগে ভালো করে আমাদের ব্লগগুলো দেখবেন। আপনাদের সবার সুবিধার জন্য কিন্তু আমরা ব্লগগুলো বানাই, যাতে আপনারা এখানে আসার আগে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা প্রপার প্ল্যানিং করে ঘুরতে বেরোতে পারেন। এবং আমরা এই ধরনের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম্বার আপনাদের প্রোভাইড করি, কারণ যাতে আপনাদের প্যাকেজগুলো সুষ্ঠুভাবে হয়। দেখুন, সমাজের প্যাকেজে আমি ঘুরে গেলাম, আমার যে ফিডব্যাক হলো আমি সমাজকে দিলাম, সমাজ তার উপর কাজ করবে, আরও আশা করি উন্নতি করবে। ফলে কী হবে, আপনি যখন সমাজের সাথে ঘুরতে আসবেন পরের বার সুন্দরবন, আপনার ট্যুরটা বেটার হবে। তো সমাজের নাম্বার, মানে ইউনিভার্সাল ট্রাভেলসের নাম্বার আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং দেখুন, এই মুহূর্তে স্ক্রিনেও ফ্ল্যাশ করছে। তো যদি আপনাদের বর্ষার ইলিশ উৎসবের সময় এবং শীতের সুন্দরবনে ঘুরতে আসার ইচ্ছা হয়, তো যোগাযোগ করুন দ্য ইউনিভার্সাল ট্রাভেলস। ভাই, হোটেলগুলো কিন্তু একটু বেটার করতে হবে, এটা যেন মিস না হয়। না, হোটেল বেটার হবে, কটেজ। বন্ধুরা, এখন সময় 6:18, আর আমরা ক্যানিং শিয়ালদা লোকালে উঠে বসে গেছি। 7:43 আমাদের আপ শিয়ালদা শান্তিপুর লোকাল রয়েছে ঠিক 7:50-এ। তো কেমন লাগলো তোমাদের এই সুন্দরবন ভ্রমণ, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি এই ব্লগ থেকে তোমরা সুন্দরবন ভ্রমণ সম্বন্ধে ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মিসিং ভিডিও, তো অবশ্যই ব্লগটাকে লাইক দিয়ে দিও। বাড়ির কেউ বা বন্ধুবান্ধব যদি সুন্দরবন ভ্রমণ করতে চায়, তাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিও। আর তোমাদের কিছু জানানোর থাকলে, তোমাদের কোনো ইনফরমেশন আমার সাথে শেয়ার করার থাকলে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। তো ভাই, এখানেই শেষ করব আমাদের সুন্দরবনের ব্লগ। আমার ভাই রয়েছে এখানে, সৌগত, ওর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ওর ভিডিওটা একটু দেখো, যদি তোমাদের ওর ভিডিওটা ভালো লাগে তাহলে ওকে একটু সাপোর্ট করো, কমেন্ট করো, ওকে একটু মোটিভেশন দিও। চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের পর্বে কোনো নতুন জায়গায়। এরপরে কিন্তু বহুদিন পর ফিরতে চলেছে নিজের রাস্তা নয়, তাই রেডি থাকো পরের ব্লগের জন্য। টাটা।